আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 2025 সকলকে আজকে পরিসংখ্যান ক্লাসে স্বাগত। আজকে আমরা প্রথম পত্রের অধ্যায় 3 কেন্দ্রীয় প্রবণতার বেসিক ক্লাস এবং বোর্ড প্রশ্ন সমাধান ক্লাস করব ইনশাআল্লাহ। আশা করছি এবার ঠিকভাবে দেখা যাচ্ছে, সবাই কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন। সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিন, যাদের পরিসংখ্যান সাবজেক্টটা রয়েছে সবার ফ্রেন্ডদের মেনশন করে দিন। আমরা 1 মিনিট সময় নিচ্ছি, সবাই আসুক, 1 মিনিট সময় নিচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওকে, একদম শুরু থেকে সবাই একটু মনোযোগ থাকার চেষ্টা করবেন। তুলনামূলকভাবে এই অধ্যায়গুলো কঠিন এবং এই বিষয়টাই কঠিন। তো চলুন আমরা কেন্দ্রীয় প্রবণতার ক্লাসটা শুরু করি। সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিয়ে, ঠিক আছে? ওকে, কেন্দ্রীয় প্রবণতা প্রথম পত্রের অধ্যায় 3। এখান থেকে 2টি সিকিউ থাকবে। এই অধ্যায় 3 এবং অধ্যায় 1 এই দুইটা মিলিয়ে 4টা সৃজনশীল থাকবে। আপনাকে কমপক্ষে 2টা সৃজনশীল দেওয়া লাগবে, কারণ এটা গুরুত্বপূর্ণ। ওকে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এটা বইয়ের সংজ্ঞা অনুযায়ী নিবেশনে যে মানগুলো থাকে সেই মানসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হবার ঝোঁক বা প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। যেমন আপনার বয়স 17 বছর, আপনার বন্ধুর বয়স 20 বছর, আরেকজনের বয়স 21 বছর, আরেকজনের 16 বছর। এই যে এদের উপাত্ত সমূহ, এই মানগুলোর কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হবার ঝোঁক বা প্রবণতা লক্ষ্য করা যায়, এটাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। আর এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করা হয় মোট 5টি ভাবে। কেন্দ্রীয় প্রবণতা কয় ভাবে পরিমাপ করা হয়? 5টি ভাবে। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, তারপরে হচ্ছে মধ্যমা, প্রচুরক। এই 5টি দেখেন, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। এই 5টি হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতার প্রকারভেদ। এটা মুখস্থ করুন। এটা মুখস্থ করুন। গাণিতিক গড় হচ্ছে অ্যারিথমেটিক মিন, সংক্ষেপে এএম, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোস্ট, এটা হচ্ছে আপনার মোস্ট অর্থাৎ প্রচুরক। এ হচ্ছে 5টা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, 5 প্রকার। ওকে, আচ্ছা, এরপর
কেন্দ্রীয় প্রবণতা, এই যে গাণিতিক গড়, গাণিতিক গড়ের সূত্র শ্রেণীকৃত অশ্রেণীকৃত হলে এটা, শ্রেণীকৃত হলে এই সূত্র। তো এই সূত্র তো আপনাকে মুখস্থ রাখতে হবে পরীক্ষার হলে, না হলে পারবেন না। গাণিতিক গড়ের অশ্রেণীকৃত তথ্য এই সূত্র, শ্রেণীকৃত তথ্যের এই সূত্র। আবার জিওমেট্রিক বা জ্যামিতিক গড়ের সূত্র এটা, শ্রেণীকৃত হলে এটা। এটা হারমোনিক মিনের সূত্র এটা, অশ্রেণীকৃত হলে, শ্রেণীকৃত হলে এটা। এটা হচ্ছে মধ্যমা, মধ্যমা সূত্র বিজোড় হলে একরকম, জোড় হলে একরকম, এই শ্রেণীকৃত হলে একরকম। আর প্রচুরকের সূত্র যদি অশ্রেণীকৃত হয় তখন সর্বোচ্চ গণসংখ্যাটাই, আর শ্রেণীকৃত হলে এই সূত্র। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা একটা একটা মান শিখি, একটা একটা বিষয়গুলো শিখি। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ 5টি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে গাণিতিক গড়। আর এই গাণিতিক গড় হচ্ছে যতগুলো তথ্য থাকবে সবগুলো যোগ করার পরে তত সংখ্যা দিয়ে ভাগ করবে। যেমন আপনার বয়স, আপনার ফ্রেন্ডের বয়স, তারপরে আপনাদের ক্লাসের 40 জনের বয়স, সবগুলো যোগ করার পরে 40 দিয়ে ভাগ করবেন, যেই মান পাওয়া যাবে সেটা গাণিতিক গড়। কোনো তথ্য সারি বা নিবেশনের সংখ্যাগুলোর সমষ্টিকে উহার মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। এই যে সামেশন অফ এক্স বার সমান সমান xi মাইনাস n, অথবা সামেশন অফ এক্স বার সমান সমান সামেশন অফ fi ইনটু xi ডিভাইড বাই n। অশ্রেণীকৃত, শ্রেণীকৃত। মনে রাখবেন গাণিতিক গড় মূল ও মাপনের উপর নির্ভরশীল। এটা আমরা প্রথম অধ্যায় করে দেখিয়েছিলাম। তবে কিছু শর্ত দেখেন, কিছু কিছু ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। শ্রেণীর উচ্চ সীমা বা শ্রেণীর নিম্ন সীমা জানা না থাকলে গাণিতিক গড় নির্ণয় করা যাবে না। এবং শ্রেণীর উচ্চ সীমা কি, যেমন এরকম 100 প্লাস, তো 100 প্লাস হলে কত, 110, 120, 150, 200, 500 বলা যায় না, সেক্ষেত্রে গাণিতিক নির্ণয় করা যাবে না। আবার যদি বলা থাকে 20-এর কম, তা 20-এর কম কত সেটাও বলা নাই, তাহলেও নির্ণয় করা যাবে না। ওকে, এরপরে সম্মিলিত গাণিতিক গড়ের সূত্র, যখন দুইটা তথ্য সারি, দুইটা মান থাকে, দুইটি ভিন্ন ভিন্ন মান, তখন এই গাণিতিক গড় নির্ণয় করতে হবে এই সূত্র দিয়ে। যখন দুইটা ভিন্ন মান দেওয়া থাকে তখন গাণিতিক সূত্র নির্ণয় করার সূত্র হচ্ছে এরকম। যেমন একটা এক্সাম্পল দেখাই, তাহলে একটু বুঝতে ক্লিয়ার হবে। দেখেন, বিজ্ঞান শাখায় 30 জন ছাত্রের বয়সের গড় 18, তার মানে হচ্ছে এটা হচ্ছে x/1। আর ব্যবসায় শিক্ষা শাখার 40 জন ছাত্রের বয়সের গড় 20, এটা হচ্ছে x/2। তো এটা হচ্ছে n1, এটা হচ্ছে n2। তখন সম্মিলিত গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে এইভাবে প্রয়োগ করতে হয় যে n1 ইন্টু x/1, n2 ইন্টু x/2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। এগুলো আমি শুধু সূত্র দেখাচ্ছি, এখনো অঙ্কে যাইনি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এই যে n30, x/1 18, n2 40, x/2 20, 30 যোগ 40 ভাগ করলে এটা আসে। এই হচ্ছে সম্মিলিত গাণিতিক গড় বের করার নিয়ম। 20টা সেকেন্ড একটু দেখেন, মাথা খাটে। এটা একটু 20টা সেকেন্ড মাথা খাটায় দেখেন। না, এখন এক্সাম নেব না, আগে পড়াবো।
এটা তো অনেক কঠিন জিনিস, আগে পড়ায় নেই। এটা একটু জটিল অধ্যায়, একটু পড়ায় নেই, আগে আগে বুঝে নেই। জ্যামিতিক গড় কাকে বলে? কোন তথ্য সারির যতগুলো অশূন্য ও ধনাত্মক মান থাকে তাদের তততম মূলকে ওই নিমিষণে জ্যামিতিক গড় বলে। যতগুলো অশূন্য এবং ধনাত্মক মান থাকে সেইগুলো হচ্ছে তততম মূলকে, ওই ততসার মান ধনাত্মক মানগুলো তাদের তততম মূলকে ওই নিমিষণে জ্যামিতিক গড় বলে। যেমন দেখেন 4টা মান এ বি সি ডি, গুণ করার পরে 4 দা ভাগ, এই 4 দিয়া রুট, এটা অশ্রেণীকৃত। আর শ্রেণীকৃত হলে এই সূত্র। এখন শ্রেণীকৃত অশ্রেণীকৃত এই সূত্র তো আমাকে মুখস্থ রাখতে হবে না, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। তো এটা আবার বলি না স্যার, এটা বুঝাই দেন সূত্র। সূত্র হচ্ছে তথ্যগুলোর গুণ করার পরে তততম মূল। অ্যান্টিলগ বের করবে কিভাবে? শিফট লগ, শিফট তারপর হচ্ছে লগ, সেটা হচ্ছে অ্যান্টিলগ। যদি তথ্য সারির মান শূন্য বা ঋণাত্মক থাকে তাহলে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। ঢাকা বোর্ডে এমসিকিউতে আসছে, এবার 23-এর এমসিকিউতে আসছে এটা, যে শূন্য বা ঋণাত্মক থাকলে কোন গড় নির্ণয় করা যায় না, সেটা হচ্ছে আমাদের এই জ্যামিতিক গড়। এরপর দেখেন তরঙ্গ গড়। কোন তথ্য সারির অশূন্য মানসমূহের উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে ওই তথ্য সারির তরঙ্গ গড় বলে। তরঙ্গ গড় হচ্ছে কোন তথ্য সারির অশূন্য মানসমূহের উল্টো মানের গাণিতিক গড়। সূত্রটা কি? হারমোনিক মিনের 1/x/1, 1/x2, 1/xn, অর্থাৎ n বাই সামেশন অফ 1/xi। আর তথা যদি বিন্যস্ত হয় মানে শ্রেণীকৃত হয়, এই সূত্র। সব সময় গাণিতিক গড় বড় হবে, জ্যামিতিক গড় তাতে ছোট হবে, তরঙ্গ গড় তাতে ছোট হবে। গাণিতিক গড় বড়, তারপরে জ্যামিতিক গড়, তারপরে তরঙ্গ গড়। এটা হচ্ছে সবসময় সিকোয়েন্সটা একই রকম থাকে। am, gm, hm, এটা সবসময়ের জন্য প্রযোজ্য। am বড়, gm এবং তারপরে hm। am, gm, hm। আবার আরেকটা সূত্র আছে, am ইন্টু hm সমান সমান gm স্কোয়ার। am ইন্টু hm সমান সমান gm স্কোয়ার। ওকে, তারপর আবার দেখেন আপনার এই যে 2, 3, 4, 5, ধরেন 9, এই মানগুলো, এগুলো যদি আপনি যোগ করে তততম n দিয়ে ভাগ করেন, সেটা হচ্ছে আমাদের গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। আর আরেকটা হচ্ছে জিওমেট্রিক মিন। সেটা কিভাবে বের করতে হয়? সেটা বের করতে হবে এইভাবে, 2, 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 9, এরপরে সবগুলোকে কটা মান? 5টা মান, 5 দিয়ে রুট করবেন। এটা হচ্ছে জিওমেট্রিক মিন অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। আর এইচএম এর সূত্রটা হচ্ছে এরকম, তথ্যমান কয়টা আছে? 5টা, 5 উপরে 1/3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/6 প্লাস 1/9, এটা হচ্ছে এইচএম। এই হচ্ছে am, gm এবং hm এর মান। এইটুকু কি মাথায় এতটুকু ঢুকছে? তাহলে আমরা এবার একটু প্রশ্ন সমাধানে যাব। আগে সূত্রগুলো দেখায় নিলাম, এখন দেখাবো মধ্যমা এবং প্রচুরক।
মধ্যক এবং প্রচুরক দেখাবো। প্লিজ ক্লাসে ফোকাস করি সবাই। এই দেখছেন এম জিএম এইচএম, যেমন দেখেন একটু বোঝানোর জন্য এটা দেখাচ্ছি, এটা বোঝার জন্য দেখেন, দেখেন 3 4 10 11, যদি যোগ করে ভাগ করেন সেটা হচ্ছে এএম, যদি গুণ করে রুট করেন সেটা হচ্ছে জিএম, যদি আপনি ওই যে 4 1/3 প্লাস 1/3 1/4 1/10 1/11 সেটা হচ্ছে আপনার এই এইচএম। তাহলে দেখেন এএম বড় 7, জিএম আসছে 6.03, আর এইচএম আসছে 5.17। এই অংশটুকু ক্লিয়ার যে আমাদের তথ্য সারির মধ্যে এএম সবচেয়ে বড় হয়, তারপরে জিএম হয়, তারপর সর্বশেষ এইচএম হবে। এই হচ্ছে সূত্র। একটু কমেন্ট করে জানান, যারা ক্লাস করছেন একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। প্রসেনজিৎ বিএম তার ক্লিয়ার, বাকিদের একটু কমেন্ট করে জানান। এমডি হাবিব হাসান তারও ক্লিয়ার। এবার মধ্যমা কাকে বলে, মানে মাঝখানের মান হচ্ছে মধ্যমা, যেই মানটা তথ্য সারিকে দুই ভাগে ভাগ করে। কোন তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম মানে বড় থেকে ছোট বা অধক্রম ছোট থেকে বড় অনুসারে সাজালে যেই মানটি ওই তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে সেটি মধ্যমা। কোন তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজালে যে মানটি ওই তথ্য সারিকে সমান দুই ভাগে ভাগ করে সেটি মধ্যমা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র কি n+1 ডিভাইড বাই 2, আর জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র কি n/2 প্লাস n/2 প্লাস 1 nতম পদ ডিভাইড বাই 2। এ হচ্ছে মধ্যমা। যেমন 7 11 14, মধ্যমা হচ্ছে এটা, এটা হচ্ছে মধ্যমা, মাঝখানে যে মানটা থাকে। আর যদি এটা শ্রেণীব্যাপ্তি হয় তখন এই সূত্র প্রয়োগ করবেন L প্লাস n/2 মাইনাস fc ডিভাইড বাই fm ইন্টু h, যেখানে L হচ্ছে শ্রেণী নিম্ন সীমা, n হচ্ছে গণসংখ্যা, fc হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এরপরে আসেন অজীব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়। অজীব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায় কিভাবে দেখেন, যে অজীব রেখা হচ্ছে এরকম, তার অর্ধেকটা হচ্ছে মধ্যমা, এই যে অর্ধেকটা অর্ধেক মান এটা হচ্ছে মধ্যমা। অজীব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়, ঠিক আছে। আবার গুণবাচক চলক, গুণবাচক চলকের ক্ষেত্রেও মধ্যমা নির্ণয় করা যায়। প্রচুরক, কোন নিবেশনের যে মানটি সর্বাধিকবার থাকে, যেই মানটা সর্বাধিকবার থাকে সেটা হচ্ছে প্রচুরক। যেমন এখানে একটু দেখেন 5 7 5 6 5 9 7, সবচেয়ে বেশি মান আছে কোনটা, 5 আছে, এই জন্য প্রচুরক হচ্ছে 5। অর্থাৎ প্রচুরক হচ্ছে যেই মানটা সবচেয়ে বেশি বার থাকবে তাকে আমরা প্রচুরক বলি। আচ্ছা, এরপরে এমও হচ্ছে সবচেয়ে বেশি বার থাকবে। এমও যদি আপনার শ্রেণীকৃত হয় সূত্র হচ্ছে এটা এল প্লাস আপনার এই যে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু এইচ, এটা হচ্ছে ডেল্টা। ওকে, ডেল্টা 1 মানে কি,
ডেল্টা 1 হচ্ছে প্রচুরক শ্রেণী মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। ডেল্টা 2 হচ্ছে প্রচুরক শ্রেণী মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। এইচ হচ্ছে শ্রেণী ব্যক্তি। মনে রাখবেন আয়তন রেখার মাধ্যমে প্রচুরক নির্ণয় করা যায়, অদিব রেখার সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায়, আয়ত রেখার সাহায্যে প্রচুরক নির্ণয় করা যায়। চরম মান দ্বারা প্রভাবিত হয় না এই আয়তলেখ। খোলা শ্রেণীব্যক্তি কিংবা গুণগত তথ্যের ক্ষেত্রেও নির্ণয় করা যায়, তবে একটি নিবেশনে একাধিক প্রচুরক থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেমন দেখেন এখানে 1, 5, 7, 4, 6, 8 কোনো প্রচুরক নাই। কেন? কারণ কোনো তথ্য সারি সবচেয়ে বেশি নাই। 1, 5, 5, 4, 5, 6 প্রচুরক হচ্ছে 5, কারণ এটা সবচেয়ে বেশি আছে, 3 বার আছে। 1, 5, 5, 6, 4, 1 প্রচুরক হচ্ছে 2টা, 5 ও 1। কেন? 1 আছে 2 বার, 5 আছে 2 বার। তার মানে কি অশ্রেণীকৃত তথ্যের প্রচুরক থাকতে পারে আবার নাও থাকতে পারে, আবার একাধিক থাকতে পারে। ওকে, সৃজনশীল দেখাইলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু কি কি দেখাইলাম? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। এই 5টা গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক। এর মধ্যে সবচাইতে আদর্শ এটা আদর্শ মান। গাণিতিক গড় হচ্ছে আদর্শ মান সবচেয়ে, কারণ জ্যামিতিক গড় শূন্য বা ঋণাত্মক হলে নির্ণয় করা যাবে না। তরঙ্গ গড়ে শূন্য হলে এটাও নির্ণয় করা যাবে না। মধ্যমা আপনার কখন এটা বেশি ভালো? আপনার গুণবাচক হলে, খোলা শ্রেণী হলে, তাহলে এটা বেশি ভালো। তখন গাণিতিক গড় নির্ণয় করা যায় না। প্রচুরক একইভাবে গুণবাচক খোলা শ্রেণী থাকলে এটাও ভালো। এই গুণবাচক এবং খোলা শ্রেণী হলে এই গাণিতিক গড় নির্ণয় করা যাবে না, এই দুটাও যাবে না। এখন গুণবাচক চলক বলতে কি বোঝায়? যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না। গায়ের রং ফর্সা, শ্যামলা, কালো, শ্যামলা, ফর্সা, তারপর হচ্ছে শ্যামলা, ফর্সা, কালো, এরকম মান আছে। এগুলো হচ্ছে গুণবাচক চলক। এসব ক্ষেত্রে গাণিতিক গড় নির্ণয় করা যাবে না, কারণ এগুলো তো সংখ্যায় প্রকাশ করা যায় না। খোলা শ্রেণী ব্যক্তি কোনটা? যেমন 10 থেকে 15, 15 থেকে 20, 20 প্লাস খোলা শ্রেণী। যে 20-এর উপরে কত বলা নাই। আবার বলতে পারি যে 1, 1-এর কম, তো 1-এর কম কত বলা নাই। এই সকল সারণীর ক্ষেত্রে আপনার গাণিতিক গড় নির্ণয় করা যায় না। খোলা শ্রেণীসীমা প্রান্ত খোলা, মানে নিচের মান নাই বা উপরের মান নাই, তখন এই গাণিতিক গড় নির্ণয় করা যাবে না। সেক্ষেত্রে মধ্যমা বা প্রচুরক নির্ণয় করতে হবে। এই অধ্যায়ের অঙ্ক এই 5টা থেকেই প্রশ্ন থাকবে, এর বাইরে প্রশ্ন থাকবে না। ঠিক আছে? গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা, প্রচুরক। আপনাকে এই 5টা সূত্র শ্রেণীকৃত, অশ্রেণীকৃত ভালোভাবে বুঝতে পারলেই মোটামুটি বলা যায় এই অধ্যায় থেকে পারবেন। ঠিক আছে? তারপরে সবচেয়ে আদর্শ মান হচ্ছে এটা গাণিতিক গড়, কারণ নির্ণয় করা সহজ, তথ্যের সকল মানকে প্রভাবিত করে, আবার উচ্চতর গাণিতিক হিসাব বিজ্ঞানে উচ্চতর পরিসংখ্যানে এটা ব্যবহার করা যায়। এটা মুখস্থ করেন।
এটা মুখস্থ করেন 20 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময়। ওকে, এবার আসছি আমরা বোর্ড প্রশ্ন সমাধান ক্লাস। এবার বোর্ড প্রশ্ন সমাধান করব, আলো বেশি এসে তো এই জন্য এটা নিয়ে আসছি। একটু ভালো করে দেখেন, কোন কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর, এটা 23 সালের প্রশ্ন, 2023 গত বছরের প্রশ্ন। এটা 20 থেকে 30 3 জন, 30 থেকে 40 7 জন, 40 থেকে 50 পাইছে 29 জন, 50 থেকে 60 পাইছে 25 জন, 60 থেকে 70 পাইছে 13 জন, 70 থেকে 80 পাইছে 9 জন, 80 থেকে 90 পাইছে 4 জন। মানে এখানে ফেলও করছে আবার ভালো করছে পরিসংখ্যান বিষয়ে। হ্যাঁ, পরিসংখ্যান বিষয়ে 100-র মধ্যে কে কত নাম্বার পাইছে। এখন ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করো। উদ্দীপকের আলোকে গড় এবং প্রচুরকের সাহায্যে তথ্যের আকৃতি সম্পর্কে মতামত দাও। তার মানে কি, এই মান থেকে মধ্যমা নির্ণয় করব গতে, আর ঘতে প্রচুরক এবং গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তার মানে 3টা জিনিস করতে হবে, গড়, মধ্যমা, প্রচুরক। ওকে, তো চলুন আমরা ধাপে ধাপে সমাধান করি। এটা দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, প্রথমে আমরা মধ্যমা নির্ণয় করে দেখাই। কত কত, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। ওকে, শ্রেণী গণসংখ্যা, যেহেতু আমি নির্ণয় করব মধ্যমা, আমার ক্রমজনিত গণসংখ্যা লাগবে। আচ্ছা, শ্রেণীটা ভালো করে লেখেন, কত কত আছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 3 7 29 25 13, 3 7 29 25 13, 13 9 4, 9 4। এটা কিভাবে নির্ণয় করতে হয় দেখেন, প্রথম মান কত, 3, 3-এর সাথে 7 যোগ করেন 10, 10-এর সাথে 29 যোগ করেন 39, তার সাথে 25 যুক্ত করেন তাহলে 64, এর সাথে 13 যুক্ত করেন 77, তার সাথে 9 যোগ করেন 86, তার সাথে 4 যোগ করেন 90,
আমার গণসংখ্যা কি 90? আচ্ছা 90 জনই মনে হয় বলছে। এটা বলা নাই কা। 3 7 29 25 13 9 4। দেখেন তো এটা বুঝতে পারেন কিন্তু আমি চেক করলেন যে 3 + 7 + 29 + 25 + 13 + 9 + 4, হ্যাঁ 90। n = 90। তাহলে এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? যেহেতু n = 90 আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে সূত্র কি? n = 90 জোড় সংখ্যা। সুতরাং মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, সূত্র যেটা সেটা 1 তম পদ ভাগ 2। n/2 তম পদ কত? এই দেখেন 90 ভাগ 2 এততম পদ প্লাস 90 ভাগ 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2 কত হয় তাহলে? 45 প্লাস 45 তম পদ। আচ্ছা এটা আপাতত এভাবে না করে আমরা, যেহেতু এটা অশ্রেণীকৃত, এভাবে করা যাবে না। এটা শ্রেণীকৃত, এভাবে করা যাবে না। আমরা স্বাভাবিক নিয়মে করি, শ্রেণীকৃত সূত্রটা যেটা সেটা প্রয়োগ করি। আমার ভুল হয়ে গেছে, এটাই ভাবে হবে l প্লাস n/2 মাইনাস fc ডিভাইডেড বাই fm ইন্টু h, এই সূত্র প্রয়োগ করতে হবে। আমি ভুল করে ফেলাইছি, তখন হবে সূত্রটা, এই সূত্র প্রয়োগ করে নিতে হবে, কারণ এটা তো শ্রেণীকৃত, এই কারণে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। হ্যাঁ, l প্লাস, তো এখানে l মান কত, n/2 কত, fc কত, fm কত, h কত, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এখানে দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে অর্ধেক মান কত আছে? অর্ধেক মান 90 এর অর্ধেক কত? 90 ভাগ 2 = 45। এখানে 45 আছে কোথায়? 3 10 39, এখানে আছে 45। এটা হচ্ছে আপনার এফসি। এফসি পেয়েছেন? এফসি হচ্ছে এই 64। আর এফএম তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে এফএম। এটা হচ্ছে মধ্য শ্রেণীর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। আর এখানে লোয়েস্ট পয়েন্ট কোনটা? 50 থেকে 60। তার মধ্যে ছোট কোনটা? 50 না, এটা হচ্ছে এল। 50 হচ্ছে এল। এল পাইলাম, এফএম পাইলাম, এফসি পাইলাম, n/2 পাইলাম। এবার উত্তর আমি করতে পারবো। আগে এইটুকু থামছি, আগে এইটুকু বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার হন। কিভাবে করছি আরেকবার বুঝাই, যখন দেখেন আরেকবার বুঝাচ্ছি কিভাবে করছি। ওকে, দেখেন আমার এখানে জোড় সংখ্যা আছে কয়টা? জোড় সংখ্যা হচ্ছে 90। তো 90 আসছে, আমি 90 কে ভাগ করব 2 দিয়ে, n কে 2 দিয়ে ভাগ করেন, তাহলে 45। তো এইখানে ক্রমজিত গণসংখ্যায় 45 কোথায় আছে? 3 এর মধ্যে নাই, 10 এর মধ্যে নাই, 39 এর মধ্যে নাই, এইখানে আছে। এটা হচ্ছে এফসি, এটা হচ্ছে এফসি। আর এটার গণসংখ্যা কত? শ্রেণী 50 থেকে 60। এই 50 হচ্ছে এল, এই 50 হচ্ছে এল। তারপরে এল এফসি তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফএম, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এফএম। আর এখানে এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান,
20 থেকে 30-এর ব্যবধান কত? 10। 30 থেকে 40-এর ব্যবধানও 10। 40 থেকে 50-এর ব্যবধান 10। এইট হচ্ছে শ্রেণী ব্যবধান। এল হচ্ছে ওই মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এইট হচ্ছে শ্রেণী ব্যবধান। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আপনার ক্রমযোজিত গণসংখ্যার যেই মান যেখানে আছে, আর এফএম হচ্ছে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। ঠিক আছে, তাহলে এবার বলেন উত্তর কত আসবে? এটার উত্তরটা কত আসবে দেখেন তো। ওকে, তারপরে সারাজনে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মনে হয় মিস্টেক হয়েছে, কারণ এফসি তো নিতে হবে তার চেয়ে কম, বেশি নেওয়া যাবে না। এই 45-এর কম নিতে হবে, তো আমি ভুলে বেশি নিয়ে নিচ্ছি। আবার এটা একটু কারেকশন করতেছি, একটু দেখে নেন। কোন দ্বারা কি বোঝায় একটু বুঝাই দিচ্ছে আরেকবার। নাহলে এটা পেজ থেকে যাবে। এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n/2 অর্ধেক মানটা, যত গণসংখ্যা থাকবে তার অর্ধেক মান। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইচএফসি, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এফসি হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটাই ভুল করে ফেলেছি, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত মান। আমি কম না নিয়ে বেশি নিয়ে নিছি মান। ওকে, এবার ঠিক হয়ে যাবে, এবার সুন্দরভাবে করতে পারবো। তাহলে এবার এই 90-এর অর্ধেক কত? 90/2 = 45। 45 নেওয়া যাবে না, তার চেয়ে কম নিতে হবে, এখানে কম নিতে হবে। এই হচ্ছে এফসি, তাহলে এইটা হচ্ছে আমাদের এফ এম। এইবার হয়েছে। আর মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 50। এই যে এটার নিম্ন সীমা হচ্ছে 50 এল, আর শ্রেণী ব্যবধান 10। ঠিক আছে, এবার আমরা ঠান্ডা মাথায় একটু করি। তাহলে তথ্যের মানগুলো আমরা নিয়ে বসাইছি, এবার মানগুলো নিয়ে আমরা করি। মধ্যক L প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফএম ইন্টু 8। সূত্রটা হচ্ছে এটা শ্রেণীকৃত ক্ষেত্রে 45 নিম্ন সীমা 50, n/2 90/2 মাইনাস এফসি, এফসি বেরিয়েছে 39 ডিভাইড বাই এফএম হচ্ছে 25 ইন্টু এইচ হচ্ছে 10। 50 প্লাস 45 মাইনাস 39 ভাগ 6/25 ইন্টু 10 সমান সমান 50 প্লাস দেখি কত আসে 60। 45 মাইনাস 39 6, তাহলে আসছে আমাদের কত আসতেছে? 25 কে ভাগ করলে কত হয়? এই 6 × 10 = 60, 60/25। তাহলে উত্তর আসছে 60/25
25 2.4, তাহলে 52.4। একটু মিস্টেক হয়ে গেছিল, এখন ক্লিয়ার কিনা বলেন? এই মধ্যক শ্রেণীর এফসিটা একটু মিস্টেক হয়ে গেছিল। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, অর্থাৎ মধ্যক নির্ণয় করতে গেলে আপনাকে শ্রেণীকৃতর ক্ষেত্রে এল প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফ এম ইন্টু এইচ, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কত কি বেরিয়েছে, এটা হচ্ছে আমাদের মধ্যক বের হইছে, এটা হচ্ছে আমাদের মধ্যক। এবার আমরা প্রচুরকটা বের করব, পাশাপাশি গাণিতিক গড় বের করব। ওকে, তিনজনের ক্লিয়ার হইছে, ফাহিম, বিপুল, মুসা পাটোয়ারি। আচ্ছা, ধাপে ধাপে দেখি আমরা। সাবজেক্টটা আসলেই কঠিন, অ্যাটলিস্ট আইসির চেয়ে বেশি কঠিন। ওকে, এই দুইটা মান তোমার লাগবে, এই জন্য বাকিগুলো আমি এগুলো রাখবো না, এগুলো আমার দরকার নেই, এগুলো লাগবে না। এটা এগুলো লাগবে, এই দুইটা মান আমার লাগবে, ওইটা আপাতত লাগতেছে না, এই দুইটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে আমি প্রচুর নির্ণয় করে দেখাই। হ্যাঁ, এখানে প্রচুরক, এখানে ভালো করে দেখেন প্রচুরকের সূত্র কি আমাদের। প্রচুরক সমান সমান শ্রেণীর সবচেয়ে বড় গণসংখ্যা। এখানে একটু লক্ষ্য করেন, সবচেয়ে বেশি মান আছে কোনটায়? এইটা, সবচেয়ে বেশি মান হচ্ছে এইটায় আছে, এইখানে হবে এমও। তার নিম্ন সীমা কত? তার নিম্ন সীমা হচ্ছে এল 40। তার সূত্র হচ্ছে এল প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু এইচ। এল কত? 40, ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2, আর এইচ হচ্ছে 10। এখন আমি এটা কিভাবে বের করি, একটু মাথায় ভালো করে কাজ করার চেষ্টা করুন। দেখেন 29 আর 7 এর ব্যবধান কত? 29 আর 7 এর ব্যবধান 22। 29 আর 7 এর ব্যবধান কত? 22 প্লাস ডেল্টা 2 হচ্ছে এই দুইটার ব্যবধান। 29 আর 25 এর ব্যবধান কত? 4। এখন ঠান্ডা মাথায় অঙ্কটা করে ফেলতেছি। তাহলে 40 প্লাস 22 ভাগ 26 ইন্টু 10, ওকে, প্লাস 4.8.46, এটা অর্থাৎ 48.46। এই হচ্ছে আমাদের মান। দেখেন এটা বুঝতে পারেন কিনা, কিভাবে আসছে আবারও বলছি। এই ডেল্টা 1 মানে কি? ডেল্টা 1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা 29, তার আগেরটা 7, 29 মাইনাস 7 সমান সমান 22। এটা হচ্ছে ডেল্টা 1। আর ডেল্টা 2 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সমান সমান 29 মাইনাস 25, 4। এইটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান আমাকে।
এই হচ্ছে প্রচুরক বের করার নিয়ম, প্রচুরকের সূত্র। কোনো সমস্যা নাই, F1 F2 যেটা বলতেছেন ওইটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। অঙ্ক বুঝতে পারছেন কিনা বলেন? ফাহিম আহমেদ, হাবিব হোসেন, আবু সাইদ, শাহিন হাসান। আচ্ছা হ্যাঁ দিছি, পরে ওইটা ক্লাসের পরে কথা বলছি। আবু সাইদ আপনার সাথে পরে কথা বলছি, আপাতত আগে ক্লাসে অঙ্ক করেন, পরে হ্যাঁ আমি ভুলে দিয়ে দিচ্ছিলাম, এটা ব্যাক করে দিয়ে আমাকে ক্লাসের শেষে। ওকে, মুসা পাটোয়ারি 6 জন বুঝতে পারছেন। যাই হোক, সাথে কৌশিক বিশ্বাস 7 জন। যাই হোক, বুঝতে পারতেছে কয়েকজন স্টুডেন্ট, এতেই আমি খুশি। ঠিক আছে, একদম তো আর জিরো, মানে সময়টা আমার বৃথা যাচ্ছে না। আচ্ছা, এরপরে এখান থেকে আমি কি নির্ণয় করব জানেন? এখান থেকে আমি নির্ণয় করব গাণিতিক গড়। গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাকে কি কি লাগবে? শ্রেণীসীমা, গণসংখ্যা, 5টা মান লাগবে। শ্রেণী, গণসংখ্যা, তারপরে হচ্ছে আপনার মধ্যমান, মধ্যমান ইউআই, তারপরে হচ্ছে ইউআই সমান সমান এই আপনার হচ্ছে এ এফ আই এক্স আই মাইনাস এ ডিভাইড বাই আপনার ইউআই নতুন চলক যেটা, আর লাস্টে হচ্ছে ইউআই এত ইন্টু এক্স আই এফ আই, ইউআই ইন্টু এফ আই। মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা আমি বের করতেছি। এফ আই এই মানটা আমাকে বের করে নিতে হবে। ওকে, এবার দেখেন শ্রেণী ছিল কত দেখি একটু, 20 থেকে 30, 30 থেকে 40। ওকে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। গণসংখ্যা যেন কত কত ছিল? 3, 7, 29, 25। 3, 7, 29, 25, 13, 9, 4, এরকম না? 13, 9, 4। ওকে, এরপরে আমরা দেখি মধ্যমান। 20 আর 30-এর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে নিম্ন সীমা উচ্চ সীমা ভাগ 2। নিম্ন সীমা উচ্চ সীমা ভাগ 2। তো নিম্ন সীমা কত? 20 আর 30। 20 আর 30 যোগ করলে হয় 50, তার অর্ধেক হচ্ছে 25। 35, 45, 55, 65, 75, 85। এরপরে যেটা করতে হবে আপনাকে, আপনার এই তথ্য সারির একখানে একটা কমন মান নেন, মাঝখানে একটা মান নেন। তো আমি মাঝখানে মানটা নিলাম, এটাও নিতে পারেন এটাও নিতে পারেন, উত্তর হবে। আপনার মাঝখানে নেওয়া ভালো, এটা নেন। 7 নম্বরটা নেন, এটা এ নেন। তো এর এখানে 16 দিবেন, উপরে যত যাবে -1, -2, -3, +1, +2, +3। এরপরে এই গণসংখ্যা আর এটা গুণ করবেন, এটা গুণ করবেন, এটা গুণ করবেন, এটা গুণ করবেন, এগুলো গুণ করে বসাবো। দেখেন করি। 3 - 3 -9, 7 - 2, 7 দুগুণে 14, 29 - 1 -29, 0 - 25, 0, 13 যোগ 1 13, 9 আর 2 গুণ করেন, 9 দুগুণে 18, 4 3 4 12। কত আসে দেখি? 9 - 9 -14 -29, তারপরে হচ্ছে +13 +18 +12। ওকে, আমার আসছে -9। সামেশন অফ fi ইন্টু ডিআই বা ইউআই দেওয়া যায় -9। সূত্রটা তাহলে বসাবো কি? এই দেখেন, সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ fi
ইউআই বা ডিআই ডিভাইড বাই এন ইন্টু এইচ, তাহলে আমাদের পেয়ে যাব এর মান কত 55 প্লাস এফআই ইউআই হচ্ছে -9 ডিভাইডেড বাই এন এর মান কত, এন সমান সমান 90 এত ইন্টু এইচ, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 10। তাহলে কত আসে 55 মাইনাস 9 10 90, 90 ভাগ 90 মাইনাস 1 54। তাহলে আমাদের প্রচুরক আসছে আপনার কত, প্রচুরক জন্য কত আসছিল এই 48.46, 48.46। তারপর হচ্ছে গড় আসতে আসছে 54। তার মানে কি এ এন বড় এন ও ছোট, তাহলে এটা হচ্ছে আপনার ধনাত্মক বঙ্কিম, গড় বল হলে ধনাত্মক বঙ্কিম হয়, গড় বড় হলে ধনাত্মক বঙ্কিম। দেখেন এটা ক্লিয়ার হতে পারছেন কিনা, কিভাবে পাইছে এটা 90 কে 9 ভাগ করেন, 90 9 -9 ভাগ 90 ইন্টু 10, 1 আসে -1, এটা আসলে এটা হচ্ছে -1। ওকে, দেখি 5 জনও বুঝতে পারছেন কিনা। মুসা পাটোয়ারি, আবু সায়েদ, কৌশিক বিশ্বাস, ওকে 3 জন বুঝতে পারছেন। এই প্রশ্ন এরকমই আসে, ফাইনালে প্রশ্ন এরকমই আসবে। শাহিন হাসান, এটা একটু কঠিন ছিল, মানে একটু সময় সাপেক্ষ ছিল, বাকিগুলো সহজ, আজকে বাকি সৃজনশীলগুলো সহজ হবে। তার মানে মধ্যক নির্ণয়ের পদ্ধতি, প্রচুরক নির্ণয়ের পদ্ধতি, গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি, এই তিনটা আমরা বুঝতে পারছি। 65 এ ধরলে -1 -2 -3 -4 এভাবে যাইতো, +1 +2, তখন আপনার যে 1 এখানে হচ্ছে 0, এখানে 1, এখানে 2, ঠিক আছে, তখন এইভাবে করতেন, এটাতে যদি দিতেন তখন এখানে -1 -2 -3 -4 +1 প্রথমে 0 +1 +2, তারপরে দেখতেন কি 65 মাইনাস কত আসতো 54, 65 - 11 আসতো, 65 - 11, এখানে আসতে কত 55 - 1, তখন আসতে 65 - 11, 54 আসতো, এরকমই আসতো। আবু সাইদ ক্লিয়ার, ভোলা সরকার ক্লিয়ার। আচ্ছা, এরপর এটা কঠিন ছিল, বাকিগুলো সহজ, এটা একদম সহজ হবে। হ্যাঁ, এরপর একটা জাহিদ জামাল কামাল, তাদের বয়সের গড় হচ্ছে 60, 3 জনের বয়সের গড় কত 60, তার মানে একজনের কত করে 60 এর আশেপাশে হবে। এদের মধ্যে জাহিদ ও কামালের বয়স 60 70, 3 জনের বয়স হচ্ছে 60 গড়, আর 2 জনের বয়স হচ্ছে জাহিদ এবং কামালের 70, 60 আর 70। এছাড়া আলালের বয়স 62 বছর, আলাল নামে আরেকজন ব্যক্তি, তার বয়স 62 বছর। উপরিত উদ্দীপকে জামালের বয়স নির্ণয় করো, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। জাহিদ জামাল কামাল, ওকে আমরা এটা বের করে দেখাচ্ছি। একটা করে নাম দেখেন, জাহিদের বয়স 60, কামালের বয়স 70, আলালের বয়স 62, শুধু জামালের বয়স নাই, এটা দেওয়া নাই। তো বলছে
জাহিদ, জামাল, কামালের বয়সের গড় 60। ভালো করে বুঝেন, 3 জনের বয়সের গড় 60, তাদের বয়সের সমষ্টি কত? 60 গুণ 3, 180। তাদের 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 180। তাহলে দেখেন এবার, জাহিদ, জামাল, কামালের বয়সের গড় 60, তাদের বয়সের সমষ্টি 180। এই 180 থেকে আপনি বাদ দিয়ে দেন জাহিদের বয়স এবং কামালের বয়স। জাহিদের বয়স কত? জাহিদের বয়স হচ্ছে আপনার 60, কামালের বয়স কত? 70। তাহলে আপনি ভাগ করে দেন যে 180 মাইনাস জাহিদের বয়স 60, কামালের বয়স 70। তাইলে তো আমরা জামালের বয়স পেয়ে যাব। কত আসবে? 50। সুতরাং এটা তো আপাতত লাগতেছে না, আপাতত এটার কোনো কাজ নাই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 জনের বয়সের গড় 60, 3 জনের বয়সের সমষ্টি 180। তার মধ্যে জাহিদের বয়স 60, কামালের বয়স 70, বা কামালের বয়স, জাহিদ এবং কামালের বয়স 60-70। তাহলে বাকি থাকে কত? 180 থেকে 50 বছর। এবার প্রমাণ করতে পারেন, চাইলে একটু প্রমাণ করে দেখাইতে পারি যে 60 বছর, 70 বছর প্লাস 50 বছর ভাগ করেন 3 দিয়ে, তাহলে দেখবেন আসবে গড় 60। তার মানে জামালের বয়স কত? জামালের বয়স 50 বছর। এইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা? আপনারা কি এই অঙ্কটা বুঝতে পারছেন? 3 জনের বয়সের গড় 60, 3 জনের বয়সের সমষ্টি 180, তার মধ্যে 2 জনের বয়স বিয়োগ করে দিবেন, 1 জনের বয়স পেয়ে যাবেন, একদম সিম্পল ভাবে। ওকে, বুঝতে পারছেন? প্রয়োজনে এভাবে বের করতে পারেন। দেখেন, একটু সংক্ষেপে বুঝাইলো এরকম যে 3 জনের বয়সের গড় জাহিদ, জামাল, কামাল, তাদের বয়স দেওয়া আছে, কত দেওয়া আছে? মোট দেওয়া নাই, তো বলা আছে মোটটা বের করতে গেলে 60 গুণ 3, 180। সেখান থেকে জাহিদেরটা বিয়োগ করবেন, কত? জাহিদের বয়স 60, কামালের বয়স বিয়োগ করেন 70, জাহিদ এবং জামালটা বিয়োগ করে, জাহিদ এবং কামালেরটা বিয়োগ করে দিলে থাকে 50 বছর। জামালের বয়স শেষ। এরপরে আপনাকে কি বলছে, তারপরে প্রশ্নটা কি বলছে দেখেন, 3 জনের বয়সের সাথে আলালের বয়স যোগ করায় গড়ের বয়স কি বৃদ্ধি পেয়েছে? গাণিতিকভাবে যাচাই করো। ওকে, দেখাচ্ছে এটা। 3 জনের বয়সের গড় 60 বছর, 3 জনের বয়সের সমষ্টি 60 গুণ 3, 180। আলাল সহ 3 জনের বয়সের সমষ্টিটা আগে বের করে নেন। বয়সের সমষ্টি তাদের 3 জনের ছিল কত? 180, আর আলালের কত? আলালের 62। যোগ করলে কত হয়? 180 প্লাস 62, 242। সুতরাং 4 জনের গড় বয়স, এবার এই 142 কে
242 কে ভাগ করবেন 4 দিয়ে, গড় কত আসে? 242 ভাগ 4, 60.5। একটু উত্তরটা কি আসছে আমাদের, একটু বৃদ্ধি পেয়েছে, 60.5। হ্যাঁ, আগে গড় কত ছিল? 60 বছর, বর্তমানে কত আসছে? 60.5। বের করার নিয়ম কি হয়েছে? 3 জনের বয়সের সমষ্টি 180, নতুন একজনের বয়স 62, টোটাল হলো কত জনের? এখানে 4 জনের বয়সের সমষ্টি 242। সেখান থেকে আপনার 4 জনের বয়সের সমষ্টিকে ভাগ করবেন 4 দিয়ে, তাহলে এক একজনের বয়সের গড় পেয়ে যাব। বয়সের গড় পেয়ে গেছি। আগে ছিল 60, এখন হয়েছে 60.5। তার মানে কি, আগের চেয়ে বয়সের গড় এটা বৃদ্ধি পেয়েছে। এই প্রশ্নটা ঢাকা বোর্ডের 23-এ করেছিল। আশা করি আপনারা এটা এখন বুঝতে পেরেছেন। তার মানে এটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করে জানান, তাহলে আমি তারপরের অঙ্কে যাব। ফার্স্ট তাড়াতাড়ি কমেন্ট করেন, এরপরে আরো দুটো দেখাবো। ভোলা সরকার, কৌশিক বিশ্বাস, দুইজন বলেছেন। বাকিরা একটু কমেন্ট করে জানান। ওকে, পরের অঙ্কটা দেখেন। এই উত্তর এখানে দেওয়া দেখছেন কিভাবে? 4 জনের বয়সের গড় 242 ভাগ 4, 60.5। একদম সিম্পল, এই অঙ্কটা সিম্পল ছিল। এবার এটা দেখেন, চা বাগানের 50 জন শ্রমিকের ঘন্টায় মজুরি টাকায় 10 থেকে 15 টাকা, 15 থেকে 20 টাকা, 5টা মান দেওয়া আছে। শ্রমিক সংখ্যা 8, 12, 15, 10, 5। এ হচ্ছে শ্রমিক সংখ্যা 5 জন। উদ্দীপকের আলোকে মধ্যমা নির্ণয় করো। গাণিতিক গড় প্রচুরক নির্ণয় পূর্বক নিবেশনা আকৃতি সম্পর্কে মতামত দাও। আগে যেমন প্রশ্ন আসছিল ওই ঢাকা বোর্ডে হুবহু প্রশ্নই রাজশাহী বোর্ডে আসছে, সংখ্যাগুলো চেঞ্জ করে। ওকে, 8, 12, 15, 10, 5, এ হচ্ছে 5টা মান। তো উদ্দীপকের আলোকে মধ্যমা নির্ণয় করো। তো মধ্যমা নির্ণয় করার সূত্র কি একটু দেখাচ্ছি। মনে আছে সূত্র কি? আমাদের আগে ছক আঁকতে হবে মধ্যমা নির্ণয় করার জন্য। শ্রেণী, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী কত? 10 থেকে 15, 15 থেকে 20, এভাবে যাচ্ছে। 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। এই 5টা হচ্ছে আমাদের মান। কত কত আছে? 8, 12, 15, 10, 25, 5। 8, 12, 15, 10, 5। ক্রমযোজিত গণসংখ্যা কত কত আছে? প্রথমটায় 8, 8 আর 12, 20, 20 আর 15, 35, 35 আর 10, 45, 45 আর 5, 50। নিয়ম যেন কি বলছিলাম? গণসংখ্যা কত? n সমান সমান 50। 50-এর অর্ধেক কত? n সমান সমান 50, n/2 সমান সমান 25। 25-এর কম নেওয়া যাবে, বেশি নেওয়া যাবে না। তাহলে এইটা হচ্ছে এফসি।
মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি, আর এই মধ্যক শ্রেণীর এটা হচ্ছে এল, এই 20 হচ্ছে এল, আর এটা হচ্ছে এফএম। এইচ কত? এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। 10 থেকে 15 ব্যবধান কত? 5। তাহলে এটা কিভাবে করবেন? তাহলে আমরা এবার একটু করি। সুতরাং এল প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফএম ইন্টু এইচ, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এল এর মান কত? 20। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n/2 অর্থাৎ 50/2 মাইনাস এফসি হচ্ছে 20 ডিভাইডেড বাই এফএম হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 15 ইন্টু এইচ, এটার মান হচ্ছে 5। 20 প্লাস দেখে আমি করে 25/20 ভাগ 15, 25 মাইনাস 20 ইন্টু 5। তাহলে 20 প্লাস এটা করে কত আসে? 25 মাইনাস 20, 5, 5 5 25 ভাগ 15। তাহলে আমার সাথে 1.66 বা আমি বলতে পারি 1.67 বলা যেতে পারে। হ্যাঁ, 1.666 বা আমি বলতে পারি বা এই আপনার 21.67। কিভাবে মধ্যমা নির্ণয় করতে হয়? মধ্যমা নির্ণয় করার নিয়ম হচ্ছে এটা, বুঝতে পারছেন? এই মধ্যমা নির্ণয়টা বুঝতে পারছেন এবার? কিভাবে মধ্যমা নির্ণয় করছি? প্রথমে শ্রেণী প্রশ্নে দেওয়া ছিল, এটা গণসংখ্যা প্রশ্নে দেওয়া ছিল, ক্রমযোজিত গণসংখ্যা এটা আমি এটার সাথে যোগ করছি 8 আর 12 20, 20 আর 15 35, 35 আর 10 45, 45 আর 5 50। মোট গণসংখ্যা হচ্ছে 50, তার অর্ধেক হচ্ছে 25। তাহলে 25 এইখানে আছে 25, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এফএম, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফসি। আর তাহলে আমি সূত্র বসাইছি এল প্লাস টোয়াইস এন মাইনাস এফসি ডিভাইড বাই এফএম ইন্টু এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। ফাহিম আহমেদ মাহফুজ সে বুঝতে পেরেছে। আচ্ছা, এরপরে আমরা এইখান থেকে কি বের করব? এখান থেকে প্রচুরক বের করব আর গাণিতিক গড় বের করব। আগে গাণিতিক গড়টা বের করি। আগের মতো নিয়ম, শ্রেণী গণসংখ্যা বা মধ্যমান দিতে পারেন আগে, মধ্যমান গণসংখ্যা। তারপর হচ্ছে এখানে ডিআই নতুন চলক xi মাইনাস এ ডিভাইড বাই সি, এটা হচ্ছে ডিআই এত ইন্টু এফআই ফ্রিকোয়েন্সি। শ্রেণী কত থেকে আসছে জানো? এটা আসতেছে আমাদের এই কত 10 থেকে 15, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35। মধ্যমান গুলো কত কত? মধ্যমান হচ্ছে আপনার এটা দুটো যোগ করে দুইটা ভাগ করেন, তাহলে 12.5, 17.5, তাহলে 22.5, 27.5, 32.5। গণসংখ্যা কত কত আছে? গণসংখ্যা আছে হচ্ছে 5, 8 12 15 10 5, 8 12 ইয়েতে লিখছি বাংলায় লিখছি
8, 12, 15, 10, 5, এই 5টা। আর তাইলে এখানে শূন্য দেন, -1, -2, 1, 2। তাহলে এটা লাস্টে কি করবে, দুটা গুণ করবেন, 8 দুগুণে -16, 12 ওকে -12, 0 আর 15 0, 10 ওকে 10, 5 দুগুণে 10। তাহলে এটা কত আসে, এটার গুণ করলে আস্তে আস্তে আমাদের সামেশন DI/FI ইকুয়াল টু কত আসতেছে, 16 আর 12 28, -8, -8। তাহলে এটা কি করবো আমি এখন, সুতরাং গড় A প্লাস সামেশন অফ FI/DI উপরে ডিভাইড বাই N ইন্টু H, এর মান কত, এই যে এটা হচ্ছে এ হচ্ছে 15, সরি ভুল করছিস, এ হচ্ছে এখানে এই যে 22.5, এটা হচ্ছে এ। তাহলে 22.5 প্লাস সামেশন অফ FI/DI -8, বাংলা লিখে আছে ইংলিশ লিখে আছে, 22.5 সামেশন অফ -8 ভাগ n এর মান হচ্ছে কত, n 8, 12, 15, 8, 12, 20, 15, 35, 50, n = 50, এত ইন্টু 5, তা কত আসে, 22.5 প্লাস -8 ইন্টু 5 ভাগ 50 -0.8, তাহলে 22.5 -0.8 21.7, এটা আসতে উত্তর আমাদের 21.7, গাণিতিক গড় 21.7। তাহলে এখান থেকে প্রচুরক কত হয় এমনি দেখি, প্রচুরক বের করে দেখাচ্ছি। প্রচুরকের সূত্র কি, L প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু H। L এর মান কত, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথায়, এখানে, তাহলে 15 - 12, 15 - 10, L হচ্ছে নিম্ন সীমা 20 প্লাস 15 - 12 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 3। একইভাবে পরেরটা করলে পরেরটা আসবে 3 প্লাস 5 ইন্টু 5, দেখি কত আসে, 3 ভাগ 8 ইন্টু 5, 1.875, টোটাল যোগ 20, 21.875, আর এটা 21.7। তাহলে গড় ছোট, প্রচুরক বড়, তাহলে এটা কোন বঙ্কিম, এটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম, আগেরটা ছিল ধনাত্মক বঙ্কিম, এবারে আসছে আমাদের ঋণাত্মক বঙ্কিম, ঠিক আছে। ঠিক আছে, 21.875। কিভাবে বাই করছি, ডেল্টা 1 মানে কি, ডেল্টা 1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা সমান 3, আর ডেল্টা 2 সমান কত, মধ্যক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা সমান 5। এবার বলেন এটা বুঝতে পারছেন কিনা, এবার এটা বুঝতে পারছেন যে আমি আরেকবার দেখাইছি যে মধ্য প্রচুরক আর গড়, মধ্যমা প্রচুরক গড় নির্ণয় করে দেখাইলাম, টোটাল আজকে 2বার দেখানো হয়েছে। নাইমা সুলতানা ঋতু, হাবিব হাসান, আচ্ছা
ভোলা সরকার 3 জন। আজকের শেষ অঙ্ক, আজকের সর্বশেষ অঙ্ক এটা। কোন শ্রেণীর 6 জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর 7, 10, 8, 12, 15, 10। একজন শিক্ষার্থী মন্তব্য করলো am গুণ hm সমান সমান gm স্কোয়ার। am গুণ hm যত হবে gm স্কোয়ার তার সমান হবে 7, 10, 8, 12, 15, 10। 7, 10, 8, 12, 13, 10। সাত, 10, 8, 12, 13, 10 এই 6টা মান। এর গাণিতিক গড় 7 প্লাস 10 প্লাস 8 প্লাস 12 প্লাস 13 প্লাস 10 ডিভাইডেড বাই 6টা মান 6 দিয়ে ভাগ। তো ক্যালকুলেটর দিয়ে করে দেখেন কত আসে। আমি দেখি একটু। 7 প্লাস 10 প্লাস 8 প্লাস 12 প্লাস 13 প্লাস 10 60 ভাগ 6 10। ওকে, এটা হচ্ছে গাণিতিক গড়। এবার আসি জ্যামিতিক গড়। 7 গুণ 10 গুণ 8 গুণ 12 গুণ 13 গুণ 10 সবগুলো গুণ করার পরে 6টা মান না 1/6 দিয়ে ভাগ করবেন। বাবা, পাওয়ার কত আসছে? 8,73,600। 1/6 9.78 বা 77 আসছে তো 78। এবার আসি আমরা যে এইচএম এ বের করার নিয়ম কি? উপরে হচ্ছে 1, হ্যাঁ উপরে হচ্ছে 6টা মান না, উপরে হচ্ছে 6 আর নিচে 1/7 প্লাস 1/10 প্লাস 1/8 প্লাস 1/12 প্লাস 1/13 প্লাস 1/10। এটা একলা ঘর বাড়াইতে হবে, হয়তো আপনারা বুঝতে পারবেন না অনেকেই। 1/7, হ্যাঁ এটা বাড়াইলে বড় হয়ে যাবে, আমি একবারে করে দিচ্ছি। হ্যাঁ, এক লাইনে করে দিচ্ছি, সহজে করতে বুঝতে পারবেন। উপরে হচ্ছে 6। আচ্ছা, আগে আমি এটা বের করে নিই। 1/7 প্লাস 1/10 প্লাস 1/8 1/8 প্লাস 1/12 বেগে যে নিতেছি প্লাস 1/13 প্লাস 1/10। ওকে, উপরে হচ্ছে 6 আর নিচে আছে আমাদের 6.62811। উপরে 6, নিচে 0.62811। ওকে, তাহলে ভাগ করে কত আসে দেখি আমরা। 6 ভাগ অ্যান্সার। ওকে, 9.55 9.55। সুতরাং এবার আমরা প্রমাণ করে দেখাই। হ্যাঁ, am ইন্টু hm সমান সমান gm স্কোয়ার হয় কিনা। am কত 10 ইন্টু hm কত 9.55 সমান সমান gm স্কোয়ার কত 9.78 স্কোয়ার সমান হয় কিনা। তাহলে এটা করলে কত আসবে? 955 না 95.5। তো এটাও এটা আসতে হবে 9.78 স্কোয়ার। 95.64 বা 95.5ই 95.64 তো ওই 5ই মানে কাছাকাছি, কারণ এটা 7 ছিল, সেটা 9.77 স্কোয়ার করলে ওই 95.45 বা 5 আসে। ওই 77 করলে 9.777 করলে মিলে যায় দুইটা। পরিসংখ্যান
ছোটখাটো ভুল ধরতে পারে না, পরিসংখ্যান বড় ধরনের ভুল ধরতে পারে। এই ছোটখাটো মিস্টেক থাকবে, কারণ এখানে আপনার 9.77777, সেক্ষেত্রে আমি একটু ঘুরে এনেছি মানটা, ওই 77 করলেই হুবহু মিলে যাবে। এই হচ্ছে যে AM এবং HM দুইটা গুণ করলে যত হবে, GM স্কয়ার করলে তত হয়, তার প্রমাণ। এরপরে কি বলছে, এরপরে এটা করছে ঘ। এবার গতে কি বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে গাণিতিক গড় হতে নম্বরগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। তো গাণিতিক গড় হতে নম্বরের ব্যবধানের সমষ্টি ক্ষুদ্রতম, এটা বের করার জন্য এদের গড় আগে বের করেন। গড় 7 + 10 + 8 + 12 + 13 + 10 ভাগ 6 সমান 10। তথ্য সারি মান, গড় থেকে ব্যবধান, অন্য মান থেকে ব্যবধান, xi মাইনাস x বার, xi মাইনাস x বার স্কোয়ার, xi মাইনাস a স্কোয়ার। এ হচ্ছে যে কোনো একটা মান, অন্য যে কোনো একটা মান, 7 নিতে পারেন, 10 নিতে পারেন, একটা নিলেই হয়। আমি 10 নিলাম, হ্যাঁ 10 নিলে আমার জন্য সহজ হবে, এই মানটা নিব এই হিসাবে। আচ্ছা, মানগুলো কত কত আছে, 7, 10, 8, 12, 13, 10। তো x মাইনাস x বার 10 থেকে, ও 10 তো নেওয়া যাবে না, 10 তো নিচ্ছি, 10 তো এখানে আছে, গড় মান বা অনুমান নিতে হবে, তাহলে 7 নেই, এ সমান সমান 7 ধরি। আচ্ছা, আগে গড় ব্যবধান করেন, 7 মাইনাস 10 সমান সমান কত, 9। 10 মাইনাস 10 স্কোয়ার 0, 8 মাইনাস 10 স্কোয়ার সমান সমান 4, 12 মাইনাস 10 স্কোয়ার সমান সমান 4, 4 মানে 12 মাইনাস 10 স্কোয়ার 4, 13 মাইনাস 10 স্কোয়ার সমান সমান 9, 10 মাইনাস 10 স্কোয়ার 0। অন্যদিকে 7 নেন, 7 মাইনাস 7 স্কোয়ার সমান সমান 0, 10 মাইনাস 7 স্কোয়ার সমান সমান 9, 8 মাইনাস 7 স্কোয়ার সমান সমান 1, 12 মাইনাস 7 স্কোয়ার 5 × 5 = 25, 13 মাইনাস 7 স্কোয়ার সমান সমান 6 × 6 = 36। তারপরে 10 মাইনাস 7 স্কোয়ার 10, 3 3 × 3 = 9। তাহলে এটার যোগফল কত আসে দেখেন, 9 + 0 + 4 + 4 + 9 + 0, আমার আছে 26, একটা আছে 26, আর এখানে কত আসে, 0 + 9 + 1 + 25 + 36 + 9 80, এটা আছে 80। তাহলে গড় থেকে ব্যবধান আছে 26, গড় ভিন্ন, এ হচ্ছে অন্য যে কোনো একটা মান, সেটা হইতে পারতো 13, হইতে পারতো 12, হইতে পারতো 8, হইতে পারতো 7, আমি 7 দিয়ে করে দেখাইছি, আর গড় হচ্ছে 10। এ দেখেন এইখানে আমি প্রত্যেকটা মান থেকে, এই প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করছি, এ দেখেন এই অঙ্কে গড় কত, 10, প্রত্যেকবার আমি 10 বিয়োগ করেছি, এখানে 10 বিয়োগ করে দেখাইছি, আর এখানে গড় ছাড়া অন্য একটা মান কত, এ সমান সমান 7, এখানে 7 বিয়োগ করছি, সব সময় বিয়োগ করে স্কোয়ার করছি। প্রশ্ন জানতে চাইছে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, এখানে আসছে 26, অন্য একটা মান দিয়ে আসছে 80, এ মান দিলে অন্য একটা মান আসবে, তবে 26-এর বেশি হবে, এ মান দিলেও 26-এর বেশি হবে, এ মান দিলেও 26-এর বেশি হবে, কারণ যে কোনো তথ্য সারির গাণিতিক গড়ের ব্যবধান ক্ষুদ্র শূন্য,
আর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, সেটাই প্রমাণিত করেছি। সত্য, কথাটি মন্তব্যটি সত্য হয়েছে। এটা কি বুঝাইতে পারছি যে গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি ক্ষুদ্রতম? গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি ক্ষুদ্রতম। হাবিব হাসান, ওকে, আজকে এই 4টা অঙ্কই করানোর কথা ছিল। 2023 সালের বোর্ডে এই 4টা প্রশ্নই আসছে। ইজ ইট ক্লিয়ার? দেখি কয়জনের ক্লিয়ার, তারপরে ক্লাসটা শেষ করব। হাবিব হাসান, ভোলা সরকার, 2 জন। বাকিরা একটু কমেন্ট করে জানান। এরপর আবার পেট বেচের ক্লাস আছে। নাইমা সুলতানা ঋতু, 3 জন। আর কেউ ক্লাসে আছেন? ক্লাস শেষ, একটু কমেন্ট করে জানান। দেখি কারা করছেন ক্লাসগুলো। লং টাইম ক্লাস নিচ্ছি না। পরিসংখ্যান আসলে কঠিন সাবজেক্ট, এটা সহজ না। নেক্সট ক্লাসে আরো 5-6টা সৃজনশীল করাইলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এইটুকুই।